রাতের নীরবতার মধ্যে ঝরতে থাকা বৃষ্টি যেন তার নিজেরই এক সুর রচনা করছিল। সেই অন্ধকার ঠান্ডা রাতে এক অচেনা ছেলে ভিজে ভিজে এমন এক গলিতে পৌঁছাল, যেখানে প্রতিটি দরজা বন্ধ, প্রতিটি জানালা নীরব, আর প্রতিটি ছায়া যেন এক অজানা ভয়ের মধ্যে গুটিয়েছিল। ঠান্ডায় কাঁপতে কাঁপতে তার পা টলছিল, চোখে ছিল ভয়, আর মনে ছিল এক চিলতে আশা যে কেউ তাকে কয়েক মুহূর্তের জন্য আশ্রয় দেবে। তখনই সে দেখল একটি বাড়ির দরজায় হালকা আলো মিটমিট করছে, যেন কাউকে নিজের কাছে ডাকছে। সে সাহস সঞ্চয় করে সেই দরজায় কড়া নাড়ল। ভেতরে একটি মেয়ে একা ছিল, সেও সেই রাতের মতোই নীরব, কিন্তু তার নীরবতার মধ্যে ছিল দয়া, সহমর্মিতা আর মানবতাবোধের সেই উষ্ণতা যা কোনো ঠান্ডায় জমে যাওয়া হৃদয়কেও সুরক্ষিত অনুভব করাতে পারে। সে দরজা খুলল এবং সামনে দাঁড়িয়ে থাকা সেই অচেনা ছেলেটিকে দেখে মুহূর্তের জন্য থমকে গেল। ভিজে যাওয়া, কাঁপতে থাকা এক মানব, যাকে দেখে মনে হচ্ছিল জীবন যেন তাকে কোথাও থিতু হতে দেয়নি। কিন্তু সে এক সেকেন্ডও না ভেবে তাকে তার দোরগোড়ায় আশ্রয় দিল। হয়তো সে জানত না যে দয়ার সেই ছোট্ট মুহূর্তটি তার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত হতে চলেছে। হয়তো সে এটাও জানত না যে এই দোরগোড়ায় দাঁড়িয়ে থাকা ছেলেটি কেবল একজন পথিক নয়, বরং তার ভাগ্যের সেই মোড়, যাকে ঈশ্বর স্বয়ং সেই রাতেই তার পথে পাঠিয়েছিলেন। সেই রাতটি শুধু বৃষ্টির রাত ছিল না, সেই রাতটি ছিল দুটি জীবনের বদলে যাওয়ার রাত। সেই দরজার ভেতরে পা রাখার সঙ্গে সঙ্গেই এমন কিছু শুরু হলো যা দুজনের জীবনকে নতুন দিক দেখালো। সেই রাতের পর মেয়েটি যেমন আর আগের মতো রইল না, তেমনি সেই ছেলেটিও বদলে গেল, যার চোখে প্রথমবারের মতো কোনো ছাদের শান্তি নেমে এসেছিল। বন্ধুরা, মন ছুঁয়ে যাওয়া এই সত্য ঘটনাটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আর তার আগে ভিডিওটি লাইক করুন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে আপনার নাম ও শহরের নাম লিখতে একদম ভুলবেন না। বন্ধুরা, এই গল্পটি আসামের রাজধানী দিসপুর জেলার গুয়াহাটির। রাতের নীরবতা এত গভীর ছিল যে মনে হচ্ছিল আকাশ নিজেই যেন কোনো অজানা অস্থিরতায় ডুবে গেছে। কালো মেঘের বোঝা নিচের দিকে ঝুঁকেছিল এবং প্রতি মুহূর্তে মনে হচ্ছিল যেন তারা পৃথিবীতে ভেঙে পড়বে। ঠান্ডা বাতাস জানালার ফাঁচল দিয়ে ভেতরে ঢুকে ঘরটিকে আরও শীতল করে তুলছিল। হঠাৎ আকাশে বিদ্যুতের তীব্র ঝলকানি হল এবং এক মুহূর্তের জন্য পুরো ঘর সাদা আলোয় ঝলসে উঠল। সেই মুহূর্তে ঘরের কোণে রাখা একটি ছোট ল্যাম্পের শিখা আরও বেশি কাঁপতে লাগল, যেন সেটিও এই রাতের দমবন্ধ ভাব অনুভব করছিল। সেই আবছা আলোয় বিছানায় শুয়ে থাকা চিত্রা পাশ ফিরেই চোখ খুলল। ঘুম ভেঙেছিল বটে, কিন্তু জেগে ওঠার কারণ কোনো সাধারণ শব্দ ছিল না। যেন কোনো অজানা অনুভূতি তার হৃদয় স্পর্শ করেছে, কোনো অদৃশ্য আহ্বান তাকে ডেকেছে। তার ভেতরে হালকা অস্থিরতা জন্ম নিল এবং সে ধীরে ধীরে জানালার দিকে এগিয়ে গেল। যখন সে বাইরে তাকাল, তার শ্বাস সেখানেই থেমে গেল। অবিরাম বর্ষণের মধ্যে তার বাড়ির দরজার কাছে একটি ছেলে গুটিয়ে বসেছিল। তার পুরো শরীর ভিজে ঠান্ডায় কাঁপছিল। একটি পুরনো ভেজা কম্বল তার শরীরের সঙ্গে লেপ্টেছিল, কিন্তু ঠান্ডা এত তীব্র ছিল যে সেই কম্বলটিও তার জন্য কোনো কাপড়ের মতোই অকার্যকর প্রমাণিত হচ্ছিল। সেই ছেলেটির চোখে কোনো ভয় ছিল না, ছিল কেবল একটি ক্লান্ত শান্ত নীরবতা, যেন সে সারা রাত জীবনের ধাক্কাগুলোর সঙ্গে লড়তে লড়তে এখন আর কোথাও বসার শক্তিও হারিয়ে ফেলেছে। চিত্রার বুক জোরে ধরফড় করে উঠল। এত রাতে তার দরজায় এক অপরিচিত, সে কে হতে পারে, কেন এসেছে? কিন্তু সেই মুহূর্তেই তার ভেতরের মানবতা ভয়ের আস্তরণকে পেছনে ঠেলে দিল। ভয় ধীরে ধীরে গলে গিয়ে করুণায় রূপান্তরিত হতে লাগল। সে সাহস সঞ্চয় করে ধীরে ধীরে দরজা খুলল এবং মৃদু কণ্ঠে জিজ্ঞেস করল, কে তুমি? ছেলেটি মাথা নিচু করে জবাব দিল, আমার নাম মোহন। পথে আমার বাইকের টায়ার পাংচার হয়ে গেছে। এত রাতে কোনো সাহায্য পেলাম না, শুধু একটি রাত কাটাতে হবে। চাইলে আমি বাইরে বারান্দাতেই বসে থাকব। যদি পাওয়া যায় শুধু একটু কম্বল বা শুকনো কাঠ দিন, যাতে ঠান্ডা থেকে বাঁচতে পারি। চিত্রা চুপ থাকল। তার ভেতরে ভয় আর দয়া দুটোই একে অপরের সঙ্গে সংগ্রাম করছিল। একদিকে রাতের নীরবতা, একজন অপরিচিত এবং একা বাড়ি। অন্যদিকে মোহনের কাঁপতে থাকা অবস্থা, যা যে কাউকে মানবতার দিকে টেনে আনত। সে চাইলেও তাকে উপেক্ষা করতে পারছিল না, তাকে ভয় দেখাতে পারছিল না। তার ভেতনের মানবিক স্পর্শই তার সাহস হয়ে উঠছিল। সে ধীরে বলল, আমি তোমাকে কাঠ আর কম্বল এনে দিচ্ছি। মোহন মাথা তুলে তার দিকে তাকাল। তার চোখে হালকা স্বস্তি ঝলসে উঠল।
হয়তো সে নিজেও বিশ্বাস করতে পারছিল না যে এই শীতল নির্মম রাতে কেউ তার কথা শুনবে, কেউ তাকে সাহায্য করবে। সেই মুহূর্তে সে প্রথমবারের মতো অনুভব করল যে পৃথিবীতে এখনও এমন হৃদয় আছে যারা কোনো স্বার্থ ছাড়াই একজন অপরিচিত মানুষকে উষ্ণতা দিতে পারে। চিত্রা ভেতরে গেল এবং কিছুক্ষণ পর কাঠের একটি ছোট আটি ও একটি পুরনো কম্বল নিয়ে ফিরে এলো। সে কিছু না বলে সবকিছু দরজার কাছে রেখে দিল এবং সঙ্গে সঙ্গেই দরজা বন্ধ করে নিল, যেন নিজেকে বোঝাচ্ছে যে তার যতটুকু সাহায্য করার ছিল ততটুকু সে করে ফেলেছে। বাইরে দাঁড়িয়ে মোহন কাঁপতে কাঁপতে হাতে কাঠ চালানোর চেষ্টা করতে থাকল, কিন্তু ঠান্ডা বাতাস এত জোরে বইছিল যে ছোট আগুনের শিখা বারবার নিভে যাচ্ছিল। তার ওপর বৃষ্টিতে ভেজা কম্বল তার ত্বকের সঙ্গে লেপটে তাকে আরও বেশি ঠান্ডার দিকে ঠেলে দিচ্ছিল। বাড়তে থাকা শীত তার শরীরকে জাঁকিয়ে ধরছিল এবং আগুনের নিভে যাওয়া শিখা যেন তার সাহসকেও নিভিয়ে দিচ্ছিল। সে নিজেকে আগুনের কাছে নিয়ে আসত, কিন্তু বাতাস আর ঠান্ডা তার প্রতিটি চেষ্টাকে ব্যর্থ করে দিচ্ছিল। রাত প্রায় 10টা বেজে গিয়েছিল। তখনই হঠাৎ আরও একবার আকাশে তীব্র বিদ্যুৎ চমকাল এবং সেই আলো ঘরে ছড়িয়ে পড়তেই চিত্রার ঘুম যেন ভেঙে চুরমার হয়ে গেল। তার বুক ধরফর করে উঠল। মুহূর্তের মধ্যে তার বাইরে বসে থাকা মোহনের কথা মনে পড়ল। এই হাড় কাঁপানো ঠান্ডা বৃষ্টি আর তীব্র বাতাসের মধ্যে সে কিভাবে বসে আছে? তার ভেতরে অস্থিরতা শুরু হল। ভয় পাওয়া স্বাভাবিক ছিল, কিন্তু মানবতা তার চেয়ে অনেক বেশি জোরে কথা বলছিল। তার মনে হল বাইরের এই নীরবতা কারো প্রাণ নিয়ে নিতে পারে। সে গভীর শ্বাস নিয়ে নিজের ভয়ের উপর নিয়ন্ত্রণ আনল এবং তারপর ধীরে ধীরে দরজা খুলল। দরজা খোলার সঙ্গে সঙ্গেই ভেতরের দৃশ্য দেখে তার হৃদয় বিদীর্ণ হল। মোহন মেঝেতেই গুটিয়ে বসেছিল। তার মুখ ঠান্ডায় হালকা নীল হয়ে গেছে, দাঁত ক্রমাগত কিরমির করছিল এবং তার শরীর ভেজা কম্বলের সঙ্গে অনিয়ন্ত্রিতভাবে কাঁপছিল। এই দৃশ্য দেখে চিত্রার চোখ জলে ভরে গেল। তার ভেতরের দয়া কোনো নিয়ম মানতে চাইছিল না। সে এক মুহূর্তও নষ্ট না করে বলল, ভেতরে এসো, না হলে সত্যি অসুস্থ হয়ে পড়বে। ভয় পেও না, এখন তোমাকে আমার বিশ্বাস হচ্ছে। মোহন মাথা তোলার চেষ্টা করল। তার ঠোঁট ঠান্ডায় ভীষণভাবে কাঁপছিল। আওয়াজ এত দুর্বল ছিল যে প্রতিটি শব্দ যেন গলার ভেতরেই আটকে যাচ্ছিল। না, আমি বাইরে ঠিক আছি, আপনার অসুবিধা হবে। তার কথা অসম্পূর্ণই রয়ে গেল, কারণ এবার চিত্রার কণ্ঠে এক ভিন্ন দৃঢ়তা ছিল, যেন সে নিজেকেও সাহস যোগাচ্ছিল। যদি জেদ করো তবে অসুস্থতাকে ডেকে আনবে। আমি একা ঠিকই, কিন্তু মানবতাকে এভাবে উপেক্ষা করতে পারি না। ভেতরে এসো, ব্যাস। মোহন ইতস্তত করে নিজেকে তুলল। তার পা টল ছিল, কিন্তু চিত্রার কণ্ঠস্বর এবং তার বিশ্বাস তাকে দরজার চৌকাঠ পেরিয়ে যেতে সাহায্য করল। ঘরে প্রবেশ করতেই সে হালকা উষ্ণতা অনুভব করল, যেন ঠান্ডায় জমে যাওয়া হাড়ের মধ্যে প্রথমবারের মতো স্বস্তির এক ঢেউ বয়ে গেল। বৃষ্টির নির্মম রাতের মাঝে সেই ছোট ঘরের উষ্ণতা তার কাছে এক নিরাপদ আশ্রয়ের মতো মনে হচ্ছিল, যেন সে প্রথমবারের মতো কোনো অচেনা জায়গায়ও আপনতা খুঁজে পেল। চিত্রা সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করল এবং আলমারির দিকে এগিয়ে গেল। আলমারি খুলতেই সে কয়েক মুহূর্তের জন্য স্থির হয়ে দাঁড়িয়ে রইল, যেন সেই কাঠের দরজার আড়ালে লুকিয়ে থাকা কোনো পুরনো স্মৃতি তার বুকে হাত রেখে দাঁড়িয়ে আছে। চোখে এক মুহূর্তের জন্য কষ্টের হালকা ছায়া দেখা গেল, যা ঘরের শান্তিকে আরও ভারী করে তুলল। তারপর সে ধীরে ধীরে একটি শুকনো সোয়েটার এবং একটি পাজামা বের করে মোহনের দিকে ফিরে এলো। তার কণ্ঠস্বর মৃদু ছিল, কিন্তু তাতে এমন একটি সত্য ছিল যা কারও বুঝতে দেরি হয় না। এগুলো আমার স্বামীর কাপড়, এখন তিনি এখানে নেই, তুমি এগুলো পরে নাও, না হলে শীত আরও বাড়বে। মোহন সেই একটি বাক্যে লুকিয়ে থাকা ভাবটি ধরতে পারল। সে কিছুক্ষণ চুপ থাকল। তার চোখে লজ্জা, ভয়, কৃতজ্ঞতা এবং এক অব্যক্ত যন্ত্রণা সবকিছুই মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল। সে ধীরে ধীরে ভেজা কাপড়গুলো খুলে নতুন কাপড় পরতে শুরু করল। বাইরে এলে দেখা গেল ঠান্ডা রাতে প্রথমবারের মতো তার মুখে স্বস্তির একটি নরম আস্তরণ নেমে এসেছে, যেন কেউ তাকে শুধু কাপড়ই নয়, বরং একটি নিরাপদ দেওয়াল, একটি বিশ্বাস এবং একটুখানি আপনতাও দিয়েছে। চিত্রা খাটের দিকে ইশারা করে শান্ত স্বরে বলল, এখানে শুয়ে পড়ো, সকাল হলেই চলে যেও। তার কথায় কোনো কঠোরতা ছিল না, ছিল এক সহজ, সরল এবং আরামদায়ক উষ্ণতা, যা মোহনের মতো অপরিচিতকেও আপন তার অনুভূতি দিচ্ছিল। মোহন খাটের দিকে তাকাল এবং তারপর ইতস্তত করা কণ্ঠে বলল, আপনি এটার উপর শুয়ে পড়ুন, আমি কোনো এক কোণে বসে যাব।
তার কণ্ঠে ছিল সম্মান, সংকোচ এবং সেই ঘরের মর্যাদার প্রতি শ্রদ্ধা। সে নিজেকে কোনোভাবেই বোঝা বানাতে চাইছিল না। চিত্রা হালকা হেসে বলল, ঘরে আর কোনো বিছানা নেই, আর এত ঠান্ডায় বসে থাকা মানে জ্বরকে আমন্ত্রণ জানানো। শুয়ে পড়ো, আমি চেয়ারে বসব। তার কথাগুলো সাধারণ ছিল, কিন্তু তাতে মানবতার এমন নরম উষ্ণতা ছিল যে মোহন আর কিছু বলতে পারল না। সে চুপচাপ খাটে শুয়ে পড়ল। হয়তো বহুদিন পর তার ঠোঁটে হালকা হাসি ফুটল, এমন হাসি যাতে স্বস্তিও ছিল আর গভীর কৃতজ্ঞতাও ছিল। কিছুক্ষণ পর চিত্রা রান্নাঘরে গেল এবং 2 কাপ গরম চা বানিয়ে ফিরে এলো। চায়ের ধোঁয়া ঘরে ছড়িয়ে পড়তেই ঠান্ডা রাতের কঠোরতা যেন কিছুটা গলে গেল। মোহন কাপটি হাতে নিল এবং সেটির দিকে তাকিয়ে রইল, যেন বিশ্বাসই করতে পারছিল না যে কোনো অচেনা বাড়িতে সে এত উষ্ণতা পেতে পারে। তারপর সে অবাক হয়ে জিজ্ঞেস করল, আপনি নিজেই বললেন আপনার ভয় লাগে, তবুও আমার জন্য এত কিছু কেন করছেন? চিত্রা তার চোখের দিকে তাকাল। তার দৃষ্টিতে ছিল এক গভীর, শান্ত সত্য, যেন সেই চোখে অনেক না বলা যন্ত্রণা লুকিয়ে আছে, এবং সেই যন্ত্রণাগুলোই তাকে অন্যের কষ্ট অনুভব করার শক্তি দিয়েছে। সে ধীরে বলল, কখনো কখনো একা থাকতে থাকতে ভয় কমে যায়, মানুষের কষ্টটাকেই তখন বেশি বড় মনে হয়। তার স্বরে এমন একটি নীরবতা ছিল যা শোনা যায় না, কিন্তু ভেতর পর্যন্ত অনুভব করা যায়। এমন এক নীরবতা যার মধ্যে অনেক গল্প চাপা পড়েছিল, এমন কষ্ট যা হয়তো সে কখনো কারোর সঙ্গে ভাগ করে নেয়নি। দুজনেই চায়ের মৃদু চুমুক দিতে থাকল এবং ঘরে এক স্নিগ্ধ নীরবতা ছড়িয়ে পড়ল। এমন এক নীরবতা যা ভারাক্রান্ত ছিল না, বরং 2 অপরিচিতের মধ্যে বিশ্বাসের এক নাজুক কিন্তু মজবুত সুতো বুনছিল। বাইরে বৃষ্টি তখনও নির্মম ছিল, কিন্তু ঘরের ভেতরে এক অদ্ভুত শান্তি জন্ম নিয়েছিল, যেন ভাগ্য নিজেই তার পরবর্তী গল্প লেখার জন্য বসে গেছে। কিছুক্ষণ পর চিত্রা সাহস সঞ্চয় করে ধীরে ধীরে জিজ্ঞেস করল, কোথায় যাচ্ছিলে এত রাতে? মোহন গভীর শ্বাস নিল, যেন প্রতিটি কথা বলার আগে তার ভেতরে জমে থাকা ব্যথা আর ক্লান্তি একটু হালকা করে নিচ্ছিল। দিদির বাড়ি থেকে ফিরছিলাম, সে মৃদু কণ্ঠে বলল। দুলাভাই বাইক পাঠিয়েছিলেন, পথে পাংচার হয়ে গেল, পকেটে টাকা ছিল না, পেট্রোলও ভরতে পারিনি, কোনো সাহায্যও পাইনি। চিত্রা তার কথাগুলো অনুভব করছিল, তার স্বরে লুকিয়ে থাকা ভয়, অসহায়তা, ক্লান্তি এবং সেই অব্যক্ত আরতি যা যে কাউকে ভেতর পর্যন্ত নাড়িয়ে দেয়। সে মনোযোগ দিয়ে তার কথা শুনল এবং কিছুটা নরম হয়ে জিজ্ঞেস করল, তোমার বাবা মা কোথায় থাকেন? মোহের চোখ জলে ভরে উঠল। তার মনে হল যেন সে তার হৃদয়ের সবচেয়ে নাজুক অংশটি খুলে দিচ্ছে। গ্রামে, গুয়াহাটির কাছে, সে ধীরে ধীরে বলল, ওরা জড়িবুটি এনে বিক্রি করেন, কোনো মতে চলে যায়। আমিও সেই কাজই করতাম, কিন্তু পড়াশোনা শেষ করার পর কিছু আলাদা করতে চাই, এমন কিছু যা আমার ভাগ্য বদলে দেবে। তার প্রতিটি শব্দে ছিল একটি ক্লান্ত আশা, এমন আশা যা বহুবার ভেঙেছে, নিভে গেছে, তবুও নিভে যাওয়ার আগে শেষ শিখার মতো স্থির ছিল। চিত্রা তার দিকে একটি কোমল হাসি দিয়ে তাকাল এবং বলল, স্বপ্ন দেখা খারাপ কিছু নয়, স্বপ্নই তো মানুষকে এগিয়ে যাওয়ার সাহস যোগায়। তার কথাই ছিল এক স্বস্তি, যেন সে নিজেও কখনো ভাঙা স্বপ্নের মাঝে তার সাহস খুঁজে পেয়েছিল। মোহন তার চোখ পড়ার চেষ্টা করতে থাকল এবং তারপর ইতস্তত করে জিজ্ঞেস করে বসল, আর আপনি আপনি একা থাকেন কেন এই বাড়িতে? এই প্রশ্নটি যেন ঘরের উষ্ণতাকে হঠাৎ এক মুহূর্তে স্থির করে দিল। চিত্রার মুখ কয়েক মুহূর্তের জন্য শক্ত হয়ে গেল। তার চোখে এক অব্যক্ত যন্ত্রণা ভরে উঠল, এমন কিছু যা সে প্রায়শই শব্দ দিয়ে নয়, নীরবতা দিয়ে ঢেকে দিত। সে চোখ নামিয়ে নিল, যেন নিজের গল্প বলার আগে নিজেকে সামলাচ্ছিল। ধীরে ধীরে সে বলল, এই বাড়িটা একসময় আমার ঠাকুমার ছিল, এখন শুধু আমার স্মৃতিগুলোর। তার কণ্ঠে এমন এক শূন্যতা ছিল যা শুনে মোহনও চুপ হয়ে গেল। সেই শূন্যতার মধ্যেই ছিল অতীতের এক আবছা ছায়া, যা আজও তার হৃদয়ের দরজায় কড়া নাড়তে থাকে। চিত্রা আরও বলল, বিয়ে তো হয়েছিল, কিন্তু যাকে বিয়ে করেছিলাম সে কয়েক বছর পর আমাকে ছেড়ে চলে গেল অন্য কারো সঙ্গে। শব্দগুলো ছিল খুব কম, কিন্তু প্রতিটি শব্দের পেছনে লুকিয়েছিল গভীর ক্ষত, এমন ক্ষত যা সময় হয়তো ভরানোর চেষ্টা করেছিল, কিন্তু তার যন্ত্রণা আজও নিঃশ্বাসের মাঝে কোথাও জীবিত ছিল।
মোহের চোখে নীরব সহমর্মিতা নেমে এলো। সে কোনো প্রশ্ন করল না, কোনো প্রতিক্রিয়া জানালো না, কেবল নিজের ভেতরে সেই কষ্ট অনুভব করল যা মেয়েটি এত সহজে লুকিয়ে রেখেছিল। চিত্রা তার বিষাদকে একটি হালকা হাসিতে লোকানোর চেষ্টা করল এবং বলল, এখন স্কুলে পড়াই, বাচ্চাদের সারল্যই আমাকে জীবনের সঙ্গে বেঁধে রাখে। তার মুখে এক কোমল আলো ফিরে এলো। হয়তো সেই শিশুরাই ছিল তার দুনিয়ার সেই ছোট আলো যা ভাঙা হৃদয়কে ধরে রাখত। মোহন তার চোখের দিকে গভীরভাবে তাকাল এবং মৃদু কণ্ঠে বলল, আপনি খুব সাহস। চিত্রা হালকা হাসির সঙ্গে বলল, সাহস তো তখনই দেখাতে হয় যখন আর কোনো রাস্তা বাকি না থাকে। তার কথায় একটি শান্ত সত্য লুকিয়েছিল। জীবন তাকে বাধ্য করেছিল শক্তিশালী হতে, ভেতরে যত ভাঙনই থাক না কেন। ঘরে এখন শীতের ঠান্ডা কম ছিল এবং অনুভূতির উষ্ণতা বাড়ছিল। বাইরে বৃষ্টি তখনও অবিরাম ঝরছিল, কিন্তু ভেতরে অপরিচিতের মাঝের দেওয়াজগুলো যেন বৃষ্টির ফোঁটার সঙ্গে ধীরে ধীরে গলে যাচ্ছিল। এই রাতটি শুধু বৃষ্টির রাত ছিল না, এটি ছিল ভরসার প্রথম রাত। সেই রাত যখন দুই অচেনা হৃদয়ের মধ্যে এমন একটি সম্পর্ক জন্ম নিতে শুরু করেছিল যা হয়তো ভাগ্য নিজেই অনেক আগে লিখে রেখেছিল। মোহন ধীরে ধীরে মাথা তুলল, যেন সে প্রথমবারের মতো কারো সামনে তার ভেতরের আগুন আর ভেতরের ভাঙন পুরোপুরি তুলে ধরতে পারছিল। চিত্রার চোখে ছিল আর্দ্রতা, কিন্তু সেই আর্দ্রতার পেছনে এক স্বস্তিও ছিল। অনেক দিন পর কেউ তাকে বোঝার চেষ্টা করছিল, কোনো প্রশ্ন ছাড়া, কোনো সন্দেহ ছাড়া, কোনো বোঝা চাপানো ছাড়া। খাটের ওপর তখনও দুজনের মাঝে সেই দূরত্ব ছিল যা দুজনেই তৈরি করেছিল, কিন্তু সেই দূরত্বে আজ এক অব্যক্ত বিশ্বাস জন্ম নিয়েছিল। বাতাসে ঠান্ডা অবশ্যই ছিল, কিন্তু তাদের হৃদয়ের মধ্যে অনুভূতির উষ্ণতা ছড়িয়ে পড়ছিল, ধীরে ধীরে, ঠিক বৃষ্টির ফোঁটার মতো, যা ছাদে পড়লেও ভেতর পর্যন্ত পৌঁছানোর পথ খুঁজে নেয়। কিছুক্ষণ পর মোহন খুব মৃদু স্বরে বলল, আপনি জানেন, সেই রাতে যখন আপনি দরজা খুলেছিলেন তখন আমার মনে হয়েছিল যে হয়তো আজ আমার জীবন বদলে যাবে। কেন মনে হলো জানি না, আপনার মধ্যে এমন এক আপনতা আছে যা আমি আর কোথাও পাইনি। চিত্রা চমকে উঠল না, বরং তার দিকে শুধু তাকিয়ে রইল, এমন দৃষ্টিতে যেখানে ভয় কম ছিল এবং বোঝাপড়া বেশি। সে ধীরে ধীরে বলল, যখন আপনি দরজায় দাঁড়িয়ে আমার কাছে জল চেয়েছিলেন তখনও আমার এমনটাই মনে হয়েছিল, যেন বহু বছর পর কেউ আমার একাকিত্বের দরজায় কড়া নাড়ল। মোহন হালকা হাসি চেপে গেল। অদ্ভুত তাই না, দুজন মানুষ একেবারে অপরিচিত এক রাতেই একে অপরের কত কাছে চলে আসে। বাইরে হঠাৎ বিদ্যুৎ চমকাল, সেই আলোয় কয়েক মুহূর্তের জন্য দুজনের মুখ দেখা গেল, দুটি মুখ যারা অনেক কষ্ট সহ্য করেছে, কিন্তু সেই মুহূর্তে দুজনের ভেতরেই আশার এক হালকা শিখা জ্বলে উঠেছিল। চিত্রা নিজেকে কিছুটা সামলে নিয়ে বলল, দেখুন, আমি সম্পর্কে সহজে বিশ্বাস করি না, কারণ একবার যখন হৃদয় ভেঙে যায় তখন প্রতিটি পদক্ষেপে ভয় লাগে। মোহন মাথা নিচু করে মৃদু কণ্ঠে বলল, আমি বুঝতে পারছি, আর আমি চাইও না যে আপনি এখনই আমাকে বিশ্বাস করুন। শুধু এতটুকুই চাই যে আপনার জীবনে যদি কোনো না কোনো রূপে আমি সামান্য আলো হতে পারি, তবে আমি খুশি হব। এই কথা শুনে চিত্রার শ্বাস এক মুহূর্তের জন্য থেমে গেল। সে কখনো ভাবেনি যে কোনো রাতে এক অচেনা ছেলে তার হৃদয়ের দেয়ালে এত সহজে কড়া নাড়বে। কিছুক্ষণ দুজনেই চুপ থাকল, শুধু বৃষ্টির আওয়াজ ঘরে প্রতিধ্বনিত হচ্ছিল। তারপর চিত্রা ধীরে ধীরে বলল, মোহন, তোমার জায়গায় যদি অন্য কেউ থাকত তবে হয়তো আজও আমি কাউকে আমার ঘরে আসতে দিতাম না, কিন্তু তুমি না জানি কিভাবে তোমার সততা দিয়ে আমার ভয় কমিয়ে দিয়েছ। মোহের চোখ উজ্জ্বল হয়ে উঠল। আপনি আমাকে বিশ্বাস করেছেন, সেটাই আমার জন্য অনেক। ঘরে এমন এক নীরবতা নেমে এলো যা অস্বস্তিকর ছিল না, বরং ছিল অত্যন্ত শান্তির, যেন দুটি হৃদয়ের মধ্যে কোনো এক অব্যক্ত চুক্তি হয়ে গেছে। একটি চুক্তি যাতে কোনো চাপ ছিল না, কোনো প্রত্যাশা ছিল না, শুধু একে অপরের কষ্ট বোঝার আকাঙ্ক্ষা ছিল। চিত্রা তার চাদরের কিনারাটা একটু টেনে মোহনের দিকে বাড়িয়ে দিল। যদি ঠান্ডা লাগে এটা গায়ে দিয়ে নিও, রাত এখনও লম্বা। মোহন চাদরটি স্পর্শ করল না, শুধু হালকা হেসে বলল, আপনার লাগবে আপনি রাখুন। এই কথাটি যদি অন্য কেউ বলতো তবে হয়তো স্বাভাবিক রাখত, কিন্তু সেই মুহূর্তে তার প্রতিটি কথায় এত সত্য ছিল যে চিত্রার হৃদয় হালকা কেঁপে উঠল। সে ধীরে বলল, তুমি খুব আলাদা মোহন, খুব আলাদা। মোহন তার চোখের দিকে তাকিয়ে বলল, হয়তো তাই, কারণ আপনার মতো মানবতা আমি কোথাও দেখিনি।
চিত্রার পলকে জমে থাকা আর্দ্রতা এবার শুকিয়ে যেতে লাগল। তার চোখে প্রথমবারের মতো একটি প্রশ্ন ঝলসে উঠল। এই রাত কি সত্যিই তার জীবনের থেমে থাকা গল্পের নতুন অধ্যায় হতে পারে? বাইরে বৃষ্টি থামতে শুরু করেছিল, কিন্তু ভেতরে দুটি হৃদয়ের স্পন্দন এক নতুন বর্ষার সূচনা করছিল। এমন এক বর্ষা যাতে কষ্ট ধুয়ে যায় এবং বিশ্বাসের জন্ম হয়। ঘরের আবছা আলোয় বসে থাকা দুজনেই নিজে অনুভব করতে পারল না কখন রাত তাদের সঙ্গে কথা বলতে শুরু করল এবং কখন তাদের শব্দ একে অপরের নীরবতা পূরণ করতে লাগল। মোহনের চোখে তখনও সেই কোমল সহমর্মিতা ছিল, এমন সহমর্মিতা যাতে কোনো বোঝা ছিল না, কোনো প্রত্যাশা ছিল না, শুধু এক অব্যক্ত বোঝাপড়া যা কোনো শব্দ না করেই একটি ভাঙা হৃদয়কে ভরসা জুগিয়ে দেয়। চিত্রার কণ্ঠে এখন আর কোনো কম্পন ছিল না, ছিল শুধু বছরের পর বছরের ক্লান্তি, যা হয়তো আজ প্রথমবারের মতো হালকা হয়েছিল। সে মৃদু কণ্ঠে বলল, আমি কখনো ভাবিনি যে কোনো অচেনা মানুষের সঙ্গে এভাবে মন খুলে কথা বলতে পারব, কিন্তু তুমি শোনো, কোনো বাধা না দিয়ে, বিচার না করে, এটা আমার জন্য নতুন। মোহন তার দিকে তাকিয়ে অত্যন্ত সহজ স্বরে বলল, ভাগ্য মাঝে মাঝে অদ্ভুত কাজ করে, এমন দুজন মানুষকে এক ছাদের নিচে নিয়ে আসে যারা হয়তো নিজেরাও জানে না যে তাদের একে অপরের প্রয়োজন। এই কথা শুনে চিত্রা একটু চোখ নামিয়ে নিল। সেই নত দৃষ্টির পেছনে লুকিয়েছিল হালকা লজ্জা, একটি নাজুক ভয় এবং এক অব্যক্ত আশা। সেই আশা যা এখনও শব্দে পরিণত হয়নি, কিন্তু তার নিঃশ্বাসের গভীরে কোথাও গেঁথে গিয়েছিল। তাদের মধ্যে ছড়িয়ে থাকা নীরবতা ভারাক্রান্ত ছিল না, বরং এমন শান্ত ছিল যে হৃদয়ের শব্দগুলো সহজে শোনা যাচ্ছিল। চিত্রা জানালার দিকে তাকাল। বৃষ্টি এখন কিছুটা কমে গেছে, কিন্তু তার ফোঁটাগুলো এখনও টিনের ছাদে একটি তালের মতো পড়ছিল, যেন তারা দুজনের হৃৎস্পন্দনের সঙ্গে তাল মেলাচ্ছিল। সে ধীরে বলল, জানেন, কখনো কখনো মনে হয় আমি বাইরে থেকে যতটা শক্ত দেখাই, ভেতরে ততটাই ভাঙা। মোহন সঙ্গে সঙ্গে কিছু বলল না, শুধু তার পাশের বাতাসটা কিছুটা নরম লাগতে শুরু করল। কিছুক্ষণ পর তার মৃদু কণ্ঠস্বর প্রতিধ্বনিত হল, ভাঙা লোকেরাই সবচেয়ে বেশি আলো সঞ্চয় করে, কারণ তারা জানে অন্ধকার কেমন হয়। আপনিও ঠিক তেমনই আলো, চিত্রা। তার কথায় কোনো কৃত্রিমতা ছিল না, ছিল শুধু সত্য, যা চিত্রার হৃদয়ে উষ্ণতার মতো প্রভাব ফেলল। সে প্রথমবারের মতো অনুভব করল যে হয়তো তার ভেতরে যত ছাই জমে আছে তার মধ্যেও কোথাও এখনও স্ফুলিঙ্গ বাকি আছে। ধীরে ধীরে কথা আবার চলতে শুরু করল। চিত্রা মোহনকে জিজ্ঞেস করল তার শৈশব কেমন ছিল, সেও কি কখনো কারো সঙ্গে তার মনের কথা বলতো। মোহন হালকা হেসে বলল, আমি তো সবসময় চুপচাপই থাকতাম। বাড়িতে পরিস্থিতি এমন ছিল যে কারো শোনার সময় ছিল না, তাই মনে যা জমে থাকত তা শুধু চাপা পড়ে যেত। চিত্রা তার চোখের দিকে তাকিয়ে বলল, আর আজও কি সব চাপা দিয়ে রাখো? মোহন একটি লম্বা শ্বাস নিল। আজ হয়তো নয়, আজ প্রথমবারের মতো মনে হচ্ছে যা মনে আছে তা বলতে পারি। হয়তো এই কারণেই যে প্রথমবারের মতো কেউ সত্যি সত্যি শুনছে। তার এই কথাটি চিত্রাকে গভীরভাবে ছুঁয়ে গেল। সে হাসল, এমন হাসি যা বহু বছরের নীরবতা থেকে বেরিয়ে এসেছিল, এবং মোহনের হৃদয়ে এক অদ্ভুত প্রতিধ্বনি রেখে গেল। ঘরে কোনো ঝগড়া ছিল না, কোনো প্রশ্নের বোঝা ছিল না, শুধু দুজন মানুষ ছিল যারা তাদের কষ্টের আস্তরণগুলো খুলে ফেলছিল, এবং সেই আস্তরণগুলোর নিচে লুকিয়ে থাকা নরম অংশগুলোকে একে অপরের সামনে আসতে দিচ্ছিল। সময় যেন থেমে গিয়েছিল, অথবা হয়তো চলছিল, কিন্তু খুব ধীরে, এত ধীরে যে প্রতিটি মুহূর্ত দুজনের হৃদয় এক নতুন আর্দ্রতা রেখে যাচ্ছিল। এমন আর্দ্রতা যাতে কষ্টও ছিল এবং নতুন শুরুর গন্ধও ছিল। বৃষ্টি তখনও বাইরে ঝরছিল, কিন্তু ঘরের ভেতরে দুজনের মধ্যে যে সম্পর্ক তৈরি হচ্ছিল তার ফোঁটাগুলো ছিল অনেক বেশি নরম, বেশি উষ্ণ এবং বেশি গভীর। আর এই বৃষ্টির সুরেই তারা দুজন না বলেও বুঝতে পারছিল যে এই রাতটি কেবল তাদের কষ্ট ভাগ করে নেওয়ার রাত নয়, এটি একটি নতুন গল্পের প্রথম শ্বাস। রাত কখন শেষ হলো আর সকাল কখন শুরু হলো, সেই অনুভূতি চিত্রা বা মোহন কারও ছিল না। যেন সময় নিজেই তাদের জন্য থেমে গিয়ে তাদের এক না বলা গল্পে রূপান্তরিত হওয়ার সুযোগ দিচ্ছিল। কিন্তু যখন সূর্যের প্রথম সোনালি রশ্মি জানালা দিয়ে ভেতরে এলো, তখন সেটি ঘরের প্রতিটি কোণকে কেবল আলোই দিচ্ছিল না, বরং দুজনের মুখে নেমে আসা রাতের কোমলতাকেও আলোকিত করছিল।
চিত্রা ধীরে ধীরে উঠল এবং একই সাবলীলতায় চা বানাতে চলে গেল, যেন এটি প্রতিদিনের একটি ছোট কাজ। চুলা থেকে ওঠা ধোঁয়া, কাপের হালকা আওয়াজ এবং তার পদক্ষেপে ছিল সেই শান্ত আপনতা, যা অজান্তেই কাউকে বাড়ি হওয়ার অনুভূতি এনে দেয়। মোহন চায়ের কাপটি হাতে নিল, একটি লম্বা চুমুক দিল এবং সেই উষ্ণতা যেন তার ভেতর পর্যন্ত এক শেষ স্বস্তি পৌঁছে দিল। সে নরম হেসে বলল, এবার আমার যাওয়া উচিত, কেউ দেখে নিলে আপনার সম্পর্কে খারাপ কথা বলবে। তার কথাটি ছিল সোজাসাপটা, কিন্তু তাতে এমন এক দায়িত্ববোধ ছিল যা চিত্রাকে অনিচ্ছাকৃতভাবে ভেতর থেকে ছুঁয়ে গেল। সে চা রাখতে রাখতে বলল, এত সকালে কোথায় যাবে? পাংচারের দোকানও তো এখন বন্ধ থাকবে। তার সুরে কোনো জেদ ছিল না, কিন্তু সেই চিন্তা অজান্তেই তার চোখে নেমে এসেছিল, যেন সে নিজেও চাইছিল না যে এই মুহূর্তটি এত তাড়াতাড়ি শেষ হয়ে যাক। মোহন দরজা পর্যন্ত পৌঁছাল, কিন্তু বাইরে যাওয়ার আগে সে থেমে গেল। সেই থেমে যাওয়ার মধ্যে ছিল এক দ্বিধা, এক আকাঙ্ক্ষা এবং হয়তো এক অব্যক্ত আশাও। সে মৃদু কণ্ঠে বলল, একটি সাহায্য করতে পারেন? পাংচার ঠিক করানোর জন্য 50 টাকা লাগবে, ফিরে আসব সত্যি। চিত্রা শুধু তার দিকে তাকিয়ে রইল। তারপর যেন তার ভেতরের পুরনো ভয়, পুরনো সংকোচ নিজেই সরে গেল। সে ভেতরে গেল, টাকা নিয়ে এলো এবং মোহনের হাতে রাখল। তার স্পর্শে কোনো ঝগড়া, কোনো সন্দেহ ছিল না, ছিল শুধু এক বিশ্বাস, এমন বিশ্বাস যা সে সাধারণত কোনো অচেনা মানুষকে দিত না, কিন্তু আজ সে দিয়ে দিল। এগুলো জিজ্ঞেস করার কথা, সে হেসে বলল, আর সেই হাসিতে বছরের পর বছর ধরে চাপা থাকা একটি কোমলতা তার সম্পূর্ণ সত্যের সঙ্গে বাইরে উঁকি দিল। মোহন তার চোখের দিকে গভীরভাবে তাকাল, হয়তো প্রথমবারের মতো এত পরিষ্কার, এত খোলাখুলিভাবে। তারপর তার ঠোঁট থেকে এমন কিছু বেরিয়ে এলো যা সে নিজেও বলার ইচ্ছা রাখেনি, কিন্তু তার হৃদয় তাকে বলতে বাধ্য করল, আমি ফিরব, টাকা দিতে নয়, কিছু মুহূর্ত চুরি করতে। চিত্রা কিছু বলল না, কিন্তু তার চোখে যে হালকা নরম আভা ফুটে উঠল তা যে কোনো শব্দের চেয়ে বেশি কথা বলে গেল। সেই আভাটি বলছিল যে এই বিদায় শুধু কয়েক ঘন্টার জন্য নয়, এটি এমন একটি সম্পর্কের শুরু যার নাম তারা দুজনেই এখনও দেয়নি, কিন্তু দুজনেই অনুভব করছে। মোহন বাইরে বেরিয়ে গেল। রাস্তায় বৃষ্টি তখনও টাটকা ছিল, বাতাসে রাতের আর্দ্রতা বাকি ছিল। সে বাইকের দিকে এগিয়ে গেল এবং যেই সে রাস্তায় নামল, বাতাস তার চারপাশে এক নতুন সকালের সুগন্ধ ছড়িয়ে দিতে লাগল। কিন্তু চিত্রার ঘরে তার আওয়াজ, তার হাসি, তার সারল্য, তার কথা সব যেন দেয়ালে, বাতাসে, তার হৃদয়ে কোথাও থমকে রইল, যেন সে যায়নি, যেন তার উপস্থিতি সেখানেই রয়ে গেছে, সেই ছোট বাড়ির প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি কোণে, প্রতিটি হৃৎস্পন্দনে। আর এভাবেই তাদের দুজনের না বলা গল্পের প্রথম অধ্যায় একটি নতুন দিনের আলোয় নীরবে নথিভুক্ত হয়ে গেল। মোহন গ্রামে ফিরে এসেছিল, কিন্তু তার মন যেন সেখানেই আটকে ছিল। চিত্রার ছোট ঘরে, সেই বৃষ্টির রাতে, সেই অব্যক্ত আপনতার মধ্যে। কিন্তু বাড়ির চৌকাঠে পা রাখতেই সে অনুভব করল যে এখানেও অনেক কিছু তার জন্য অপেক্ষা করছে। যখন সে বাড়ি পৌঁছাল, পরিবেশটা কিছুটা অন্যরকম ছিল, যেন বাতাসে কোনো অজানা চিন্তার ধীর গতি ছিল। তার মা দরজায় দাঁড়িয়েছিলেন, চোখে এমন অস্থিরতা যেন তাদের ছেলে নয়, বরং তাদের কোনো অংশ দেরি করে বাড়ি ফিরছে। বাবার নীরবতা আরও গভীর ছিল, তাদের চোখে সেই না বলা প্রশ্নটি ভাসছিল, কোথায় ছিলি এত রাতে? মোহন ভেতরে এসেই মাকে দেখল এবং তিনি কিছু না বলেই তাকে বুকে জড়িয়ে নিলেন। সেই আলিঙ্গন একটি মায়ের ভয়, তার স্নেহ এবং তার স্বস্তি সব একসঙ্গে বলছিল, কোথায় ছিলি বাবা, আমরা তো ভয় পেয়ে গিয়েছিলাম। তার কণ্ঠস্বর যদিও কাঁপছিল, কিন্তু তাতে যে আপনতা ছিল তা মোহনের ঠান্ডায় জমে যাওয়া মনকে গলিয়ে দেবার জন্য যথেষ্ট ছিল। মোহন ধীরে ধীরে সব বলল, ঝড় বৃষ্টির রাত, পাংচার হওয়া বাইক, পকেটে টাকা শেষ হয়ে যাওয়া, ঠান্ডায় কাঁপতে থাকা তার শরীর এবং তারপর সেই অপরিচিত মহিলার সাহায্য। চিত্রার নাম আসার সঙ্গে সঙ্গেই তার কণ্ঠে এক অজানা কোমলতা নেমে এলো, যা সে নিজেও বুঝতে পারছিল না। মা কথাটি শুনলেন, তারপর যেন চেপে রাখা শ্বাস ছেড়ে দিলেন। তার চোখে স্বস্তি ছিল, তবে অভিজ্ঞতার সত্যতাও ছিল। বাবা, পৃথিবীতে সবাই খারাপ হয় না, ঈশ্বর ভালো মানুষদের সঙ্গে মিলিয়ে আমাদের রক্ষা করেন, কিন্তু কারোর ওপর চোখ বন্ধ করে বিশ্বাস করাও উচিত নয়, বুদ্ধিমান হওয়া জরুরি। মোহন মাথা নাড়ল, কিন্তু তার মন অন্য কোথাও আটকে ছিল।
তার চোখ ছিল ঘরের দেওয়ালের ওপর, কিন্তু মন ছিল সেই ছোট বাড়িতে, যেখানে একজন মহিলা তাকে প্রশ্ন না করেই, ভয় না পেয়ে সারা রাত আশ্রয় দিয়েছিলেন। যেখানে চায়ের ধোঁয়ায় কোনো অপরিচিতের গন্ধ ছিল না, ছিল কোনো এক অব্যক্ত আপন তার সুবাস। যেখানে তার জীবন এক রাতে বদলে যেতে শুরু করেছিল, তাকে জিজ্ঞেস না করেই। ৩ দিন ধরে সে এভাবেই অস্থির থাকল। কখনো চোখ বন্ধ করলে চিত্রার মুখ সামনে চলে আসত, কখনো মাঠের বাতাসে সে সেই বৃষ্টির সুবাস অনুভব করত, কখনো বই খুললে মনে হতো তার আওয়াজ শব্দের মাঝখান থেকে বেরিয়ে এসে তাকে ডাকছে। সে নিজেকে বোঝানোর অনেক চেষ্টা করল, কিন্তু মন অন্য কোথাও থমকে গিয়েছিল। চতুর্থ দিন সন্ধ্যা নামতে নামতে অবশেষে সে ঠিক করে ফেলল, সে আবার সেখানে যাবে। ৫০ টাকা ফেরত দিতে নয়, অজুহাত খুঁজতে নয়, বরং সেই অনুভূতি পর্যন্ত ফিরে যেতে, যা তার জীবনে প্রথমবারের মতো তাকে কারো সঙ্গে যুক্ত হওয়ার, কাউকে বোঝার, কারো কষ্টের মধ্যে নিজের প্রতিচ্ছবি দেখার অনুভূতি দিয়েছিল। এবং হয়তো সে জানতে চেয়েছিল যে সে যা অনুভব করেছে তা কি কেবল এক রাতের কোমলতা ছিল, নাকি তার ভাগ্যের সেই মোড় যা ঈশ্বর নীরবে তার পথে রেখে দিয়েছিলেন। মোহন এবং চিত্রার মধ্যে দাঁড়িয়ে থাকা সেই ছোট নীরবতা কোনো অপরিচিতের নীরবতা ছিল না, বরং ছিল দুজনের মধ্যে তৈরি হওয়া সেই অদৃশ্য সম্পর্কের, যা কোনো নামের দাবি করে না, কেবল অনুভূত হতে চায়। চিত্রা নোটগুলো ধীরে ধীরে তার আঙুলে চেপে ধরল, যেন সেগুলো কাগজের কেবল ২টি টুকরা নয়, বরং কারো হৃদস্পন্দনের প্রমাণ। সে সেগুলোর দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, আপনি এতদিন এগুলো যত্ন করে রেখেছিলেন? মোহন হালকা হাসল, কিন্তু সেই হাসিতে কোথাও লুকিয়ে থাকা যন্ত্রণা স্পষ্টভাবে ফুটে উঠছিল। সে মৃদু কণ্ঠে বলল, কখনো ফেলে দিতে পারিনি, প্রতিবার চেষ্টা করেছি, কিন্তু যখনই পকেটে হাত যেত মনে হতো যেন আপনি বলছেন, সাবধানে রেখো, আমি ফিরে এসে নেব। চিত্রার পলক নুয়ে এলো, সে নোটগুলো বুকের কাছে রাখল, যেন কোনো অমূল্য উপহার। কয়েক মুহূর্ত দুজনের নিঃশ্বাস একই তালে চলতে থাকল। বাতাসে এমন এক নরম নীরবতা ভেসে বেড়াচ্ছিল, যা কোনো প্রকাশের চেয়েও বেশি প্রতিধ্বনিত হচ্ছিল। অবশেষে চিত্রা ধীরে ধীরে দরজা আরও খুলে দিল, যেন সেই দরজার সঙ্গে হৃদয়ের কোনো বন্ধ জানালারও খুলে গেল। সে মোহনকে ভেতরে আসার ইশারা করল না, কিন্তু তার চোখ বলছিল যে এবার সে তাকে আটকাতে চায় না। মোহন চৌকাঠের ওপরই দাঁড়িয়ে রইল, যেন সে সেই সম্পর্কের মর্যাদাও বজায় রাখতে চায় এবং তার নৈকট্য। কেমন আছেন? চিত্রা জিজ্ঞেস করল, কিন্তু তার স্বরে সাধারণ প্রশ্নের মতো কিছু ছিল না। এটি জিজ্ঞেস করা হয়নি, অনুভব করা হয়েছিল। মোহন বলল, ভালো ছিলাম, তবে আজ আরও ভালো আছি। হয়তো এই কারণেই যে ৬ মাসের একটি অসম্পূর্ণ গল্প আজ আপনার সামনে এসে পূর্ণ হওয়ার চেষ্টা করছে। চিত্রা প্রথমবারের মতো তার চোখের দিকে কোনো ভয়, কোনো দ্বিধা ছাড়া সরাসরি তাকাল। সেই দৃষ্টিতে কোনো নারীর অসহায়ত্ব ছিল না, বরং ছিল এমন এক আত্মার ক্লান্ত উজ্জ্বলতা, যাকে অবশেষে কারো কথা, কারো উপস্থিতি ছুঁয়ে দিয়েছে। আর সেই মুহূর্তেই দুজনের মনে হল যে সেই বৃষ্টির রাতে যে সম্পর্কটি কেবল একটি কাকতালীয় ঘটনা ছিল, তা এখন নিয়তি হয়ে তাদের সামনে দাঁড়িয়ে আছে, শান্ত, স্থির এবং গভীর। সন্ধ্যা নাগাদ পুরো গ্রাম কথা বলছিল। কেউ বলল, এত তাড়াতাড়ি কারোর সঙ্গে সম্পর্ক হয় নাকি? কেউ চোখ কুঁচকে বলল, আগেও একা থাকত, এখনও একা থাকে, এমন বাড়ি থেকে দূরত্ব রাখাই ভালো। আর কিছু লোক তো শুধু মজা নেওয়ার জন্য কথা ছড়িয়ে দিচ্ছিল, এটা না বুঝেই যে কারো অতীত, কারো কষ্ট এবং কারো সম্মান খেলনা নয়। সন্ধ্যা নাগাদ পুরো গ্রাম কথা বলছিল। কেউ বলল, এত তাড়াতাড়ি কারোর সঙ্গে সম্পর্ক হয় নাকি? কেউ চোখ কুঁচকে বলল, আগেও একা থাকত, এখনও একা থাকে, এমন বাড়ি থেকে দূরত্ব রাখাই ভালো। আর কিছু লোক তো শুধু মজা নেওয়ার জন্য কথা ছড়িয়ে দিচ্ছিল, এটা না বুঝেই যে কারো অতীত, কারো কষ্ট এবং কারো সম্মান খেলনা নয়। মোহনও খবর পেল। কেউ রাস্তায় থামিয়ে মজা করে বলল, অনেকদিন ধরে স্কুল থেকে বেরিয়ে ওদিকে যাচ্ছিস, কি ব্যাপার মোহন? মোহন কোনো জবাব দিল না। সে জানত যে ছাতার নিচে দাঁড়িয়ে বৃষ্টিকে আটকানো যায়, কিন্তু মানুষের মুখ কোনো আবহাওয়ার মতো থেমে থাকে না। সে চুপচাপ এগিয়ে গেল, কিন্তু তার পদক্ষেপে সেই সাবলীলতা আর ছিল না যা আগে থাকত। এক অব্যক্ত অস্থিরতা তার সঙ্গে চলছিল। কোথাও এই কথাগুলো চিত্রার কাছেও পৌঁছে যায়নি তো? কোথাও সে ভাবড়ে যায়নি তো? কোথাও তার পৃথিবী আবার ভেঙে পড়েনি তো?
অন্যদিকে চিত্রার বাড়িতে পরিস্থিতি বদলে গিয়েছিল। সারাদিন দরজায় কড়া পড়েনি, কিন্তু চোখগুলো বহুবার তার জানালায় এসে ধাক্কা খেয়েছে। চিত্রা অনুভব করল যে মানুষ তাকে দেখতে নয়, বরং বিচার করতে আসছে, যেন তার জীবন কোনো আদালতের চেয়ারে বসে আছে এবং প্রতিটি আগমনকারী একজন বিচারক হয়ে গেছে। সন্ধ্যার সময় সে উঠোনে বসেছিল, হাতে সেই পুরনো কাপড়গুলো যা সে সেলাইয়ের জন্য তৈরি করছিল। কিন্তু তার আঙুল কাঁপছিল, তার মন কাজে ছিল না, তার চোখ বারবার দরজার দিকে যাচ্ছিল এবং আবার ফিরে আসছিল। সে মনে মনে বলছিল, আজ হয়তো সে আসবে না, হয়তো সেও কিছু শুনেছে। কিন্তু মোহন এলো। উঠোনের দিকে তার বাড়ানো পদক্ষেপে ইতস্তত ভাবছিল বটে, কিন্তু সাহস ছিল তার চেয়ে বড়। সে দরজায় কড়া নাড়ল না, আজ শুধু ধীরে ডাকল, চিত্রা। চিত্রা চোখ তুলে তাকাল। তার চোখে ছিল এক ভয়, যেন কেউ তার জগৎকে এক ধাক্কায় অস্থির করে দিয়েছে। সে ধীরে জিজ্ঞেস করল, সবাই বলাবলি করছে, তাই না? মোহন কোনো অজুহাত দেখাল না, কোনো মিথ্যা বলল না। সে কেবল তার কাছে এসে দাঁড়াল এবং বলল, মানুষ কি বলে তা আমি থামাতে পারি না, কিন্তু আমি কি অনুভব করি তা আমি বদলাতে পারি না, আর সেটাই আমি তোমাকে বলতে এসেছি। চিত্রার শ্বাস থেমে গেল। বাইরে গলিতে এখন আর ফিসফাস নেই, কিন্তু সেই মুহূর্তে সেগুলোর কোনো শক্তি ছিল না, কারণ সত্য বলা সহজ নয়। আর মোহনই ছিল প্রথম মানুষ যে তার জীবনের সামনে দাঁড়িয়ে সত্য বলেছিল, কোনো ভয় ছাড়া, কোনো দ্বিধা ছাড়া, কোনো স্বার্থ ছাড়া। মোহন আরও বলল, যদি তোমার মনে হয় আমার কারণে তোমাকে কিছু সহ্য করতে হচ্ছে, তবে আমি দূরে চলে যাব। কিন্তু যদি তোমার মনে হয় আমি তোমার পাশে থাকি, তবে আজ বলতে হবে, কারণ মানুষ শুধু কথা বলছে না, তারা তোমার হৃদয়ে আঘাত করছে। চিত্রার গলা ধরে এলো। সে সেই 6 মাসের প্রতিটি সকাল, প্রতিটি সন্ধ্যা, প্রতিটি চায়ের সুবাস, প্রতিটি নীরবতা, প্রতিটি সান্ত্বনার কথা মনে করতে লাগল। তার মনে হল জীবনে প্রথমবারের মতো কেউ তাকে বোঝা নয়, মানুষ ভাবছে। আর সেই মুহূর্তে সে মোহনের দিকে তাকিয়ে বলল, কোনো ঝড়ের ভয়ে আমি তোমাকে হারাতে চাই না। সেই কথাগুলো পড়ার সঙ্গে সঙ্গে বাতাসের ভার হালকা হয়ে গেল। বাইরে যত ঝড়ই চলুক না কেন, সেই ছোট উঠোনে এমন এক শান্তি নেমে এলো যা কোনো গুজব ছুঁতেও পারত না। যখন এই কথাটি মোহনের কানে পৌঁছাল, তখন তার মুখ শক্ত হয়ে গেল। তার চোখে ছিল এক নীরবে জ্বলতে থাকা আগুন। সে জানত, কিন্তু এখন সে কিছু করল না। এখন যদি সে চুপ থাকে, তবে সেই মহিলাটি যাকে সে প্রথম রাতেই বৃষ্টির ঠান্ডা থেকে বাঁচিয়েছিল, আজ সমাজের ঠান্ডা কথায় ভেঙে পড়বে। সেই সন্ধ্যায় সে চিত্রার সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নিল। কিন্তু এবার তার চোখে কিছু আলাদা ছিল। একটি সংকল্প, একটি সিদ্ধান্ত, এমন এক নীরবতা যা বলছিল যে এখন সে কেবল দেখা করতে যাচ্ছে না, বরং হয়তো কোনো বড় পদক্ষেপের দিকে এগোচ্ছে। সেই সন্ধ্যায় যখন মোহন চিত্রার বাড়িতে পৌঁছাল, তখন তার মুখে এক অদ্ভুত দৃঢ়তা ছিল। তার চোখে ছিল সেই উজ্জ্বলতা যা কোনো বড় সিদ্ধান্তের আগে জন্ম নেয়। চিত্রা দরজা খুলল এবং এক নজরেই বুঝে গেল, আজ মোহনের পুরনো দ্বিধা নেই, কোনো নতুন সাহস দাঁড়িয়ে আছে তার সামনে। মোহন কোনো ভূমিকা ছাড়াই সরাসরি আসল কথায় চলে এলো। তার কণ্ঠ শান্ত ছিল, কিন্তু তাতে লুকিয়ে থাকা সংকল্প পাথরও কাটতে পারত। এবার এই আসা যাওয়ার পালা এভাবে চলবে না, সে বলল। মানুষ কথা বলতে শুরু করেছে, আর আমি চুপ থেকে তোমাকে ভাঙতে দেখতে পারি না। চিত্রার শ্বাস হালকাভাবে আটকে গেল। সে এক ধাপ পিছিয়ে গেল, পলক নামিয়ে নিল এবং খুব ধীরে জিজ্ঞেস করল, তাহলে? মোহন তার চোখের দিকে গভীরভাবে তাকাল। সেই দৃষ্টি কোনো মিথ্যা লুকাতে পারত না। কেন আমরা দুজনেই এই সম্পর্ককে একটি নাম দেব না? সে থামল এবং তারপর পূর্ণ সম্মান এবং স্পষ্টতার সঙ্গে বলল, বিয়ের নাম। চিত্রার ঠোঁট কাঁপতে শুরু করল। তার চোখে হঠাৎ ঝাপসা হয়ে গেল। তার হৃদয় যেন এক মুহূর্তের জন্য থেমে গেল। সে মাথা নিচু করল, যেন নিজের ভেতরের ঝড়কে সামলাচ্ছিল। ধীরে সে বলল, তোমার বাবা মা কি আমাকে মেনে নেবেন? আমি তোমার চেয়ে বয়সে বড়, তালাকপ্রাপ্ত এবং একা। তার কণ্ঠে ভয় ছিল না, ছিল শুধু সেই সত্যের বোঝা যা সে বছরের পর বছর ধরে বয়ে বেড়াচ্ছিল। মোহন এক মুহূর্ত নষ্ট না করে তার হাত ধরে ফেলল। তার ধরনে কোনো যুবকের অস্থিরতা ছিল না, বরং ছিল একজন পুরুষের ভরসা, একজন সঙ্গীর স্থায়িত্ব এবং একজন মানুষের সত্যতা।
আমি সব বলে দিয়েছি, আর তারা শুধু একটি কথাই বলেছেন, যদি তুমি খুশি থাকো তবে আমরাও খুশি। চিত্রার চোখ থেকে জল গড়িয়ে পড়ল, কিন্তু এই জল সেই পুরনো কষ্টের ছিল না, যা তাকে বছরের পর বছর ধরে গ্রাস করছিল। এই জল ছিল কোনো গভীর স্বস্তির, যেন জীবনের দীর্ঘ রাতের পর প্রথমবারের মতো সকালের রোদ ছুঁয়েছে। সত্যি? সে ফিসফিস করে জিজ্ঞেস করল, তুমি কি এটা সব করতে পারবে? মোহন হাসল, এমন হাসি যাতে প্রতিশ্রুতিও ছিল এবং প্রেমও ছিল। যে মানুষটি আমাকে বৃষ্টির সেই রাতে ঠান্ডা থেকে বাঁচিয়েছিল, আমি তাকে সারা জীবন একাকিত্ব থেকে বাঁচাব। সময় পাখা মেলে উড়ে গেল। কয়েক সপ্তাহের মধ্যেই গ্রামের গলিগুলোতে হালকা ঢোলের আওয়াজ প্রতিধ্বনিত হতে শুরু করল। মানুষজন জড়ো হল, কিন্তু এটি কোনো জাঁকজমকপূর্ণ বিয়ে ছিল না। না বড় মণ্ডপ, না জমকালো সাজসজ্জা, না খ্যাতির কোলাহল। ছিল শুধু সারল্য, আর সেই সারল্যের মধ্যে লুকিয়েছিল এক গভীর, শান্ত, সত্যিকারের ভালোবাসা। দুজন মানুষ যাদের জীবন টুকরোগুলোতে ভেঙে গিয়েছিল, আজ তারা একে অপরের অসম্পূর্ণ অংশগুলো জুড়তে চলেছিল। গ্রামবাসীরা দেখতে থাকল। কারো অবাক লাগল, কেউ হেসে মাথা নাড়ল, কেউ মনে মনে দোয়া দিল। আর সেই ছোট বাড়ির সামনে, যেখানে এক রাতে বৃষ্টিতে ভেজা মোহন আশ্রয় চাইতে এসেছিল, সেই বাড়ি থেকেই আজ এক নতুন গল্প শুরু হতে যাচ্ছিল। এমন এক গল্প যাতে বয়স গুরুত্বপূর্ণ ছিল না, অভিজ্ঞতার ক্ষত গুরুত্বপূর্ণ ছিল না, দুনিয়ার কথাও গুরুত্বপূর্ণ ছিল না। কেবল একটি জিনিসই গুরুত্বপূর্ণ ছিল, দুটি হৃদয়ের নিঃস্বার্থ আপনতা। মন্দিরের প্রাঙ্গণে হালকা বাতাস বইছিল, প্রদীপের শিখা কাঁপছিল, এবং সেই আলোয় মোহন আর চিত্রার মুখ এক নতুন ভোরের মতো জ্বলছিল। 7টি ফেরা শুরু হলো। প্রথম ফেরা, দ্বিতীয়, তৃতীয়, আর প্রতিটি ফেরার সঙ্গে দুটি ভাঙা জীবন একসঙ্গে যুক্ত হতে থাকল। চিত্রার হাত ছিল মোহনের হাতে। যে হাতগুলো একসময় ভয়ে কাঁপত, আজ সেগুলোতে কোনো দ্বিধা ছিল না। দুজনের হাতের তালুর মাঝে এখন শুধু একটি ভরসা ছিল, একটি প্রতিশ্রুতি ছিল, একসঙ্গে থাকার, জীবনের প্রতিটি রোদ ছায়াতে একে অপরের হাত ধরে থাকার। মোহের বাবা মাও সেখানেই ছিলেন। শুরুতে তাদের মুখে হালকা দ্বিধা ছিল, যেমন তারা এই নতুন সম্পর্কটিকে পরীক্ষা করে দেখছেন। কিন্তু যেই মুহূর্তে তারা চিত্রার চোখে তাদের ছেলের জন্য সেই আপনতা দেখলেন, সেই সত্য দেখলেন যা না বলেও হৃদয় পর্যন্ত পৌঁছে যায়, সেই মুহূর্তেই তাদের মুখে হাসি ফুটে উঠল, যেন তারা মনে মনে বলে দিয়েছেন যে হ্যাঁ, এই মেয়েটি তাদের ছেলের জীবন পূর্ণ করবে। পুরোহিত মন্ত্র পড়তে শুরু করলেন। সপ্তপদী মন্ত্রগুলোর মাঝে মোহন চোখ বন্ধ করল, এবং সেই মুহূর্তেই তার মনে পড়ল সেই ঝড়ো রাত, সেই বৃষ্টি, সেই ঠান্ডা, এবং সেই অচেনা দরজা যা তার জন্য খুলেছিল। আজ সেই দরজাটি তার জীবনের বাড়ি, তার গন্তব্য হয়ে উঠছিল। ফেরা শেষ হল, মঙ্গলসূত্র বাঁধা হল, সিঁদুরের রেখা তার কপালে ঝলছে উঠল, এবং সেই মুহূর্তেই দুজনের জীবনের এক নতুন অধ্যায় শুরু হয়ে গেল। বিয়ের পর যখন মোহন এবং চিত্রা গ্রামে ফিরল, তখনও কিছু চোখ সন্দেহ নিয়ে দাঁড়িয়েছিল, কিছু ঠোঁট তখনও ফিসফিস করছিল, সে তো ওর চেয়ে বড়, তালাকপ্রাপ্ত, কিভাবে মানিয়ে চলবে। কিন্তু মোহন এখন আর আগের মোহন ছিল না। সে সবার সামনে দাঁড়ালো, ভিড়ের চোখে চোখ রেখে বলল, যে মানুষটি আমাকে বৃষ্টিতে ঠান্ডা থেকে বাঁচিয়েছিল, আমি তাকে সারা জীবন একাকিত্ব থেকে বাঁচাবো। আর যদি কারো আমাদের সম্পর্ক নিয়ে সমস্যা থাকে, তবে সমস্যাটা আমাদের সম্পর্কে নয়, আপনার চিন্তাভাবনায়। কিছুক্ষণের জন্য চারদিকে নীরবতা নেমে এলো। তারপর কোথা থেকে যেন হাততালির এক ঢেউ উঠল এবং পুরো পরিবেশে ছড়িয়ে পড়ল। মানুষের মুখে লজ্জা এবং আপনতা দুটোই নেমে এলো। প্রশ্নগুলো শেষ হয়ে গেল এবং সেই প্রশ্নগুলোর জায়গা নিল দোয়া। ধীরে ধীরে জীবন স্বাভাবিক হতে শুরু করল। মোহন আর চিত্রা স্কুলের কাছে একটি ছোট্ট বাড়ি ভাড়া নিল। ছোট বাড়ি, কিন্তু তার প্রতিটি কোণে শান্তির প্রদীপ জ্বলত। সকাল শুরু হতো চিত্রার ওড়না হালকা বাতাসে ওড়ার সঙ্গে, তার হাতে থাকত স্কুলের বই। মোহন বাড়িতে চা বানাতো এবং হেসে বলতো, তাড়াতাড়ি এসো, আমি তোমার পছন্দের আলুর পুরি বানাবো। সন্ধ্যা আরও স্নিগ্ধ হয়ে উঠত, 2 কাপ চা, খোলা জানালা এবং বাইরে শিশুদের হাসি। ধীরে ধীরে এই ছোট ছোট সুখগুলো তাদের জগৎকে পূর্ণ করে তুলল। সময় পেরিয়ে যেতে থাকল, এবং তারপর একদিন, যে দিনটিকে হয়তো ভাগ্য নিজেই সোনার অক্ষরে লিখেছিল, চিত্রা একটি পুত্র সন্তানের জন্ম দিল। মোহন প্রথমবারের মতো ছেলেকে কোলে নিয়ে কেঁদে ফেলল। তার চোখে কোনো দুর্বলতা ছিল না, ছিল কেবল সেই আনন্দ যা একটি অসম্পূর্ণ জীবনকে হঠাৎ পূর্ণ করে তোলে।
চিত্রা বিছানায় শুয়ে হাসছিল। তার মুখে সেই শান্তি ছিল যা দীর্ঘ সফরের পর কোনো পথিক বাড়ি ফিরে পায়। মোহন তার কপালে হালকা চুমু খেলে বলল, এখন সত্যি সব পূর্ণ হল। এবং সেই মুহূর্তে সেই ছোট ঘরে 3টি হৃৎস্পন্দনের তালে একটি পুরো পরিবার জন্ম নিয়েছিল। চিত্রা যখন প্রথমবারের মতো তার সদ্যজাত শিশুকে কোলে তুলে নিল, তখন তার চোখ থেকে জল আপনা আপনি গড়িয়ে পড়ল। সেই জল দুঃখের ছিল না, বরং সেই দীর্ঘ সফরের পর পাওয়া স্বস্তির ছিল, যেখানে সে যা হারিয়েছিল তার চেয়ে অনেক বেশি কিছু পেয়েছিল। সে মোহনের দিকে তাকালো, সেই দৃষ্টিতে প্রশ্ন নয়, কেবল কৃতজ্ঞতা ছিল। ধীরে সে বলল, এই শিশু নয়, এ আমাদের ভাগ্যের হাসি। মোহন ছেলেকে কোলে তুলে নিল। তার ছোট ছোট আঙুল নিজের আঙুলে অনুভব করল এবং হেসে বলল, হ্যাঁ, এখন আমাদের জীবনের সব অপূর্ণতা পূর্ণ হয়ে গেছে। তার কণ্ঠে ছিল গর্ব, আপনতা এবং সেই স্বস্তি যা মানুষ কেবল নিজের পরিবারকে দেখেই অনুভব করে। দিন কাটতে থাকল। মোহন যখন ক্ষেত থেকে ফিরত এবং উঠোনে তার ছেলেকে মাটিতে খেলতে দেখত, তখন তার চোখে এক অদ্ভুত শান্তি নেমে আসত। তার মনে হতো যেন এই ছোট্ট শিশুটি তার সমস্ত ক্লান্তি, তার সমস্ত কষ্ট নীরবে নিজের ভেতরে গুটিয়ে নিয়েছে। আর যখন চিত্রা তার ছেলেকে কোলে বসিয়ে তাকে বই পড়াত, তার ছোট ছোট প্রশ্নে হাসত, তখন তার ভেতরের সেই শূন্যতাও ভরে যেত, যা বছরের পর বছর ধরে তাকে ভেঙে দিচ্ছিল। তার মনে হতো যেন তার ভেঙে যাওয়া পৃথিবীর সমস্ত টুকরোগুলো আবার একে অপরের সঙ্গে জুড়ে গেছে। সময় ধীরে ধীরে তাদের ক্ষতগুলোর ওপর মলম হয়ে বসল। চিত্রার চোখে যে বিষাদ আগে ছায়া হয়ে থাকত, তা এখন হাসিতে বদলে গিয়েছিল। মোহনের হাসি এখন আর ছেলেমানুষই ছিল না, তাতে ছিল দায়িত্বের গভীরতা, সেই পরিবারের প্রতিশ্রুতি যাকে সে মন থেকে আপন করে নিয়েছিল। আর আজ যখন তারা দুজন পেছনে ফিরে সেই বৃষ্টির রাতটির কথা স্মরণ করে, তখন কেবল একটি কথাই মনে আসে যে, যদি সেই রাতে দরজা বন্ধ করে দেওয়া হতো, তবে হয়তো জীবনের সমস্ত জানালা চিরকালের জন্য বন্ধ হয়ে যেত। কারণ সেই রাত, সেই বৃষ্টি, সেই কড়া নাড়া তাদের জীবনের সবচেয়ে বড় দোয়া ছিল। সেটি দুটি ভাঙার হৃদয়কে মিলিয়েছিল, দুটি একা পথকে একটি গন্তব্য দিয়েছিল এবং দুটি জীবনকে একটি সুন্দর গল্পে বদলে দিয়েছিল। আর বন্ধুরা, এই গল্পটি শুধু মোহন আর চিত্রার নয়, এই গল্পটি মানবতার, বিশ্বাসের, করুণার। এটি শেখায় যে কোনো মানুষের মূল্য তার বয়স, তার পরিস্থিতি বা সমাজ তৈরি করা সীমারেখা দিয়ে নির্ধারিত হয় না। মানুষের মূল্য নির্ধারিত হয় তার মানবতা বোধ, তার নিয়ত এবং তার বোঝাপড়া দিয়ে। কখনো কখনো জীবনে একটি ছোট সিদ্ধান্ত, একটি খোলা দরজা, দেওয়া একটি 50 টাকা বা কোনো অপরিচিতের সাহায্য পুরো জীবন বদলে দিতে পারে। তাহলে বন্ধুরা, ভাবুন, যদি একদিন আপনার দরজায়ও কোনো অচেনা ব্যক্তি সাহায্য চেয়ে কড়া নাড়ে, তবে কি আপনি সেই সাহস দেখাতে পারবেন যা চিত্রা দেখিয়েছিল? আপনি কি কারো জীবনে আলো হতে পারবেন? আপনার মতামত আমাদের কমেন্টে অবশ্যই জানাবেন। যদি এই গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তবে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আমরা আপনার জন্য এমন মন ছুঁয়ে যাওয়া জীবন শিক্ষামূলক সত্য ঘটনা নিয়ে আসতে পারি।